ঐক্যমত্য কমিশনে তো আমরা জিনিসটা খেয়াল করেছি। আমরা দেখেছি যে আপনারা জামাত, এনসিপি এবং আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সুরে কথা বলছেন এবং মানে একভাবে কথা বলছেন। তাদের মধ্যে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, অথবা তারা আসন ভিত্তিক সমঝোতা করবে, এই ধরনের একটা আভাস আমরা পেয়েছি। আমরা দেখছি সেখানে আপনার জামাতটা প্রায় প্রতিটি বিষয়ে বাগড়া দেওয়ার চেষ্টা করছে, বিএনপির সাথে পায়ে পায়ে বাদে একটা ঝগড়া বিরোধ করার চেষ্টা করছে। একই অবস্থা এনসিপিরও আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে। এখন দেখুন, আমরা 15 বছর কিন্তু আন্দোলন করেছি, এটা তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। সেই সময় কিন্তু পিয়ার পদ্ধতির কথা কেউ বলেনি, কিন্তু বর্তমানে যে পিয়ার পদ্ধতি কথাটা নিয়ে আসছে। যদিও আপনার এখানে এই যে 19টা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেখানে সংসদের বর্তমান নিম্নকক্ষ যদি কক্ষ বলে থাকি, তাহলে নিম্নকক্ষে এটা ভোটের মাধ্যমে হবে। এখন উচ্চকক্ষের পিয়ার, তাও আমি আপনাকে বলি, উচ্চকক্ষ ব্যাপারে যখন আমরা আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমরা একমত হতে পারছিলাম না। একমত 2 দিন পর্যন্ত আমরা একমত না পারার প্রেক্ষিতে মোটামুটিভাবে আমরা তখন নির্বাচন কমিশনকে, আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি এই ব্যাপারে আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন। এবং অনেকে বলেছে বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা একটা উচ্চকক্ষ ধারণ করার মতো ক্ষমতা, আর্থিক সক্ষমতা আমাদের নেই, এবং অনেকাংশে কেউ বলছে প্রয়োজনও নেই ওই মুহূর্তে উচ্চকক্ষ করার জন্য। আমরাও ধারণা করেছিলাম যে উচ্চকক্ষটা বুঝি আপনার ঐক্যমত্য কমিশন আজকে বলবে যে আমরা ওই কনসেপ্ট থেকে সরে এসেছি, কিন্তু আজকে তারা হঠাৎ করে উচ্চকক্ষটা চাপিয়ে দিয়েছে এবং এটা আপনার পিয়ারের ভিত্তিতে উচ্চকক্ষটা বলেছে আমরা এখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যখন আলোচনা করেছি বা এই পর্যন্ত যতবার আলোচনা করেছি, ততবার কিন্তু আমাদেরকে সুপারসনিক গতিতে আলোচনা করতে হয়। আমাদেরকে সম্বন্ধে 2 মিনিট। আচ্ছা ফয়সাল ভাই, আপনি বলেন 2 মিনিটের মধ্যে আমরা কী আলোচনা করব? এখানে 1 ঘন্টা আলোচনা করার পর মনে হয় যে আমাদের অনেক কথা রয়ে গেছে। আমরা 2 মিনিটের আলোচনার মধ্যে যখন আমার পালা এসেছে, আমি বলছি আপনি একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি যে অনুরাগটা প্রদর্শন করছেন, এটা জাতির কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আপনি ওই দলকে যেভাবে প্রোটোকল দিচ্ছেন, এইটাও ভুল মেসেজ যাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, আমাদের এত পুলিশ মিলিটারি কিন্তু পাহারা দিচ্ছে না। আপনি দয়া করে এটা বন্ধ করেন, এটা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। এবং আমরা বলছি যে আপনি যেহেতু আপনি এরকম ইয়ে করেছেন, আপনি অগাস্টের 5 তারিখে, আমি নিজে বলেছি অগাস্টের 5 তারিখে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করছি আপনার থেকে। কিন্তু তিনি কিন্তু আমাদের থেকে কথা শোনার পরও আমরা দেখলাম যে জামালপুরে আপনার যখন এই যে এনসিপি মিটিংয়ের মধ্যে, সেখানে আপনার 1500 পুলিশ বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে এবং তাদেরকে রাখার জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছে। এবং তারপরে আপনি দেখেছেন টাঙ্গাইলের 900 পুলিশকে আনার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ আপনার বিবৃতি দিয়ে আপনার সার্কুলার ইস্যু করছে যে সেখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যেন থাকে। এবং আজকে দেখেছেন যে টাঙ্গাইলে আপনার ছাত্ররা মিছিল করে আপনার মানববন্ধন করেছে যে স্কুল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব কথা শুনেন কিন্তু তিনি কাজ করেন না, এটাগুলো একটা। আমরা সেদিন বলেছি যে আপনাদের অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে এবং বর্তমানে ঘুষের রেট অনেক বেড়ে গেছে এবং অর্থ পাচার হচ্ছে। এবং একজন উপদেষ্টা বলেছেন যে এই সার্কেলের প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, মানে উনি ওনার সার্কেলের প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত এবং অন্যরা যেহেতু উনি দুর্নীতিগ্রস্ত নয়, ওনার লেজ কাটা যাচ্ছে। তাহলে যে ওই উপদেষ্টা যখন বলছেন যে একটা সার্কেলে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত, হয় সমস্ত ওই সার্কেলটাকে ওনার বাদ দেওয়া দরকার, অথবা এই উপদেষ্টার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা দরকার। কোনোটাই কিন্তু হচ্ছে না। আমি যে বললাম যে উপদেষ্টা মণ্ডলীর অনেকেই আছেন যে আমরা কানে দিয়েছি তুলো, পিঠে দিয়েছি কুলো, আমরা কোনো কিছু শুনবো না। আমরা মোটামুটি আমরা মানে আছি ক্ষমতায়, এবং অনেক উপদেষ্টা তো আপনার জীবনে কোনো দিন পুলিশের সেলিউট পায় নাই, এখন মানে সেলিউট, হুইসেল, তারপরে আপনার এই যে গার্ড অফ অনার ইত্যাদি পাওয়ার পরে আর অনেকের মাথা মতো মনে হয় আপনার ঠিকমতো কাজ করতেছে না। একটা প্রশাসন যন্ত্র কীভাবে চালাতে হবে সেটাও করছে না। তার মধ্যে আবার মরার উপর পড়ার ঘা হলো যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার তথাকথিত ছাত্র প্রতিনিধিরা গিয়ে একটা ত্রাসের রাজত্ব কাম করতেছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা অধিদপ্তরে, প্রত্যেকটা পরিদপ্তরে ছাত্র প্রতিনিধি, ছাত্র সমন্বয়কের নাম নিয়ে সেখানে তারা বসে থেকে সেখানে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করতেছে, সেখানে তারা বদলি নিয়োগ মানে আপনার নিয়ন্ত্রণ করতেছে, সেখানে তারা আপনার নিয়োগ নিয়ন্ত্রণ করতেছে। একটা হযবরল মানে অবস্থা। আর ডক্টর ইউনূস সাহেব, আমরা মানে গত 1 বছর যা বলে আসছি যে ডক্টর ইউনূস সাহেবের সাথে তো সামনে তো উদাহরণ আছে। ডক্টর ইউনূস সাহেবের সামনে উদাহরণ আছে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আপনার নির্বাচন করে 90 দিনের ভিতরে ওই আনসার বাহিনীর লাঠিয়াল দিয়ে নির্বাচন করে তিনি সসম্মানে বিদায় নিয়েছেন এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা নেওয়ার পরে পথ হারিয়ে, পথের দিশা হারিয়ে তারা কোনো রকমে একটা যেন নির্বাচন দিয়ে আজকে যেই আপনার গুহায় গিয়ে লুকিয়ে আছেন, সেই গুহা থেকে বের হয়ে তারা কিন্তু জুমার নামাজ
নামাজ এবং ঈদের নামাজও পড়তে যেতে পারেন না, একেবারে জনবিচ্ছিন্ন জীবনযাপন করছেন। ডক্টর ইউনূস সাহেবকে তো বেছে নিতে হবে যে উনি কী করবেন, এবং যে কারণে আজকে কথা উঠছে যে সেভ এক্সিট। আমরা আওয়ামী লীগকে বলেছি যে আপনারা যে দমন নিপীড়ন করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন, আপনার ব্যক্তির বাক স্বাধীনতার ক্ষুণ্ণ করছেন, আপনারা কিন্তু একটা সেভ এক্সিট নিয়ে আপনারা রাজনীতিটা করেন। আপনারা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনটা দেন, আপনারাও বাঁচবেন, দেশও বাঁচবে, সেটা ওনারা করেন নাই, তার প্রমাণ তারা হাড়ে হাড়ে পাচ্ছেন। আজকে ইউনূস সাহেব যদি আজকে জনগণের কথাটা না শুনেন, দেওয়াল লিখনটা না শুনেন, এই যে পিচ্ছিদেরকে আপনার উনি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনার এই যে উপদেষ্টাদেরকে, উপদেষ্টা তো এমনিই অযোগ্য, অথর্ব, ব্যর্থ, একবারে একেবারেই মানে কিছু কিছু আছে যাদের মানে আমরা তো নামও জানি না এদের, আমরা এদের নামও জানি না, এবং এরা তো কোনো যে আইনশৃঙ্খলা উন্নতি করার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে বাদ দিলে সমস্যাটা কোথায়? উনি তো নির্বাচিত না। ডক্টর ইউনূস সাহেব তো ইচ্ছা করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য আপনার অসংখ্যবার বলা হয়েছে। আমরা যেদিন দেখা হয়েছে সেদিন বলেছি ইয়াকে যে আপনার সরকার রাত্রি 3টা বাজে কেন বলতে হবে যে পরীক্ষা পরদিন হবে না? আপনার সরকার 3:30 পর্যন্ত রাতের কী করছিলেন? আমি বলছি তো, আপনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার, ওনার মুখের উপর বলেছি। পৃথিবী আছে, আমরা যে 3 মিনিট 3.5 মিনিট করে কথা বলেছি, আমরা 12টা রাজনৈতিক দলের মধ্যে কেউ কিন্তু ওনাকে কিন্তু তুলুবুলু করি নাই। আমরা কিন্তু কেউ কিন্তু ওনাকে বলি নাই যে আপনি আসে আমাদেরকে উদ্ধার করেছেন, কেউ কিন্তু বলি নাই যে আপনি খুব ভালো চালাচ্ছেন। আমরা প্রত্যেকে বলছি যে আপনি ভালো চালাতে পারছেন না, এখন দয়া করে একটা নির্বাচন দিয়ে আপনি চলে যান। উনি তো, আমরা 30টা রাজনৈতিক দল সমস্যার এক কণ্ঠে ডিসেম্বর নির্বাচনে যাওয়ার পরও উনি নির্বাচনটাকে আনকল ফর এপ্রিলে নিয়ে গেছেন। এখন আমরা যেমন নির্বাচন নিয়ে শঙ্কা, আজকে তাহলে প্রেস সেক্রেটারি বলতে হচ্ছে যে ঘটনা যাই ঘটুক নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হবেন বা ওনার ঘোষিত সময় হবেন, এই ধরনের একটা রাখছেন। আমাদের মহাসচিব আশঙ্কা করছেন, আমরা আশঙ্কা করছি। রাজনৈতিক কর্মী হিসাবে আমরা যেখানে যাই সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করা নির্বাচন কি হবে। আমরা আমাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলতে পারি যে নির্বাচন হবে, এই কথা জোর করে বলার মতো কিন্তু শক্তি অথবা পরিস্থিতি আমাদের নেই। হঠাৎ করে আপনার গত মাস 2 আগে বা মাস 3 আগে আপনার পুরো ফেসবুক সয়লাব হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ডক্টর ইউনূস সাহেবকে 5 বছরের জন্য দেখতে চাই। হঠাৎ করে তারা সবাই উদয় হয়ে গেছে। এখন সবাই কিন্তু বলছে সমস্যা হলো যে আপদটা কত তাড়াতাড়ি দূর হয়, কারণ মাইলস্টোনের ঘটনার পরে দুইজন উপদেষ্টাকে 9 ঘন্টা এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাহলে বুঝেন সরকারের পায়ের নিচে কতটা মাটি আছে। স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে মানুষজনের ধারণা অত্যন্ত নেগেটিভ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে, এমনকি অন্যান্য যে উপদেষ্টা আছে, সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনার যে গৃহায়ন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, কারোই কিন্তু কেউ সঠিকভাবে কাজটা করছেন না। আমরা ওই জন্য ডক্টর ইউনূস সাহেবের প্রতি এখনও সময় আছে, আমাদের তো আর কোনো বিকল্প নাই। একটা নির্বাচনের জন্য আমরা অগাস্টের 5 তারিখে উনি কী ভাষণ দেয় সেটার উপর অপেক্ষা করছি। তারপরে কিন্তু আমাদেরকে হয়তো নির্বাচনের দাবিতে মাঠে নামতে হবে। যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেব হয়তো একটু ভদ্র ভাষায় বলেছেন যে ওনার সম্মান ওনার অস্তিত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের পরে যদি উনি নির্বাচন দিতে যান বা চান, কোনো কারণে যদি প্রলম্বিত করতে চান, একটা কিংস পার্টি, একটা কিংস জোট গঠন করে উনি যদি কারো কাছে কমিটেড হয়ে থাকে যে কারো কাছে ক্ষমতা বসাবে, তাইলে কিন্তু তার অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এবং ওনার যে অর্জনটা, ওনার যে বয়সের কারণে ওনার যে অর্জনটা, ওনার সেই অর্জনটা কিন্তু সব কিছু বিসর্জন হয়ে যাবে। উনি কিন্তু আপনার ক্ষমতা আসার আগে বলেছে ওনার উপর আপনার দেবীর অভিশাপ আছে। আমরা নিজে দেখেছি যে উনি আপনার লিফটটা বন্ধ করে দিয়ে ওনাকে 8তলা পর্যন্ত উঠতে হয়। তো সেখান থেকে তিনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। ওনার প্রত্যেকটা অর্জন কিন্তু যা যা সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান করে ফেলেছেন উনি, কিন্তু যা যা ব্যবসা করা দরকার তা ব্যবসা উনি করে ফেলেছেন। এখন আমরা যেটা চাই যে আসলে সম্ভবত ওনাকে ঘিরে একটা মাফিয়া চক্র তৈরি হয়ে গেছে। আপনার একটা দেশি বিদেশি বেশ কিছু ইম্পোর্টেড লোক এসছে, আপনার যারা দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, যারা দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত নয়, এক ধরনের লুটেরা শ্রেণী সম্ভবত এসে এখানে একটা দেশটাকে লুণ্ঠন করা যায় কিনা সেইভাবে তারা আপনার এক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। এবং ডক্টর ইউনূস সাহেবকে হয়তো তারা একটা ভুল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করছে। আমাদের ব্যক্তিগত ধারণা হয়তো উনি আপনার এটা বুঝতে পারছেন না, হয়তো উনি বুঝেও ওনাদের হাতে আপনার জিম্মি হয়ে গেছেন বা ক্রিয়ানো হয়ে গেছেন। নাহলে কিন্তু তিনি শক্ত ভাষায় বলা দরকার ছিল। দেখুন, তিনি কিন্তু বলছেন না যে যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করুন। তিনি কিন্তু বলছেন না যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে প্রতিহত করুন। তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে যারা বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করুন। তাহলে চিন্তাটা করে দেখুন কি বিপজ্জনক চিন্তা।
কি ভয়াবহ রকমের চিন্তা। তিনি বলতে পারতেন যে আইন শৃঙ্খলা যে যারা মানে অবনতি ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করুন, দুষ্কৃতিকারীদের প্রতিহত করুন, লুটেরাদেরকে প্রতিহত করুন, দুর্নীতিবাজদেরকে প্রতিহত করুন। তিনি সেটা না বলে বলতেছেন যে একটা কোম্পানিকে, বিশেষ কোম্পানিকে বিনা টেন্ডারে, বিনা আপনার কোনো রকমের ইয়ে ছাড়া আপনার চট্টগ্রাম বন্দর একদম তৈরি একটা জিনিস তুলে দেবেন এবং সেটা যে মানে বা বিরোধিতা করবেন তাকে প্রতিহত করার। তাইলে আমরা একটা বিপজ্জনক সময়ে আছি। আমরা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলে ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করেছি, এখনও সমর্থন করতে চাই, কারণ আমাদের এই মুহূর্তে বিকল্প নাই। আমরা চাই যে এই সরকারটা মোটামুটিভাবে একটা স্টেবল হয়ে নির্বাচনটা দেখে, এবং নির্বাচনই একমাত্র গণতন্ত্র উত্তরণের পথ, এবং নির্বাচনটাই কিন্তু একটা একমাত্র পথ যে দেশটাকে একটা সঠিক পথে নিয়ে আসা। একটা সুশাসন যদি না দেশে না থাকে, বিনিয়োগের অবস্থা একেবারে স্থবির, বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, এবং যারা দেশি বিনিয়োগকারী আছেন তারা হাত পা গুটিয়ে বসে আছেন। প্রত্যেকটা ব্যবসায়ীদের মধ্যে প্রচণ্ড রকমের একটা কান্না বিরাজ করছে। খেলার ঋণের পরিমাণ ইতিমধ্যে দ্বিগুণ তিনগুণে বৃদ্ধি পেয়েছে। আপনার সিঙ্গেল ডিজিট যেটা 9% ইন্টারেস্ট ছিল ব্যাংকে, সেটা 14, 15, 16-তে গিয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে কিন্তু সাধারণ জনগণের কিন্তু অত্যন্ত নাবিশ্বাস হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, আমরা কিন্তু রাষ্ট্রের সংস্কারের কথা আলোচনা করেছি, আমরা কিন্তু একটা গরিব দুঃখী মেহনতি মানুষকে আমরা কিভাবে কিন্তু আমরা উন্নত করবো সেই ব্যাপারে আমরা কোনো কিন্তু কথা বলিনি। আমরা দেখেন শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের উচিত ছিল যে আপনার এই উচ্চাকাঙ্ক্ষা অথবা আপনার ক্ষমতার লোভে তারা কোনো রকমের ফাঁদে পা না দিয়ে আপনার শিক্ষাঙ্গনে ফিরে যাওয়া, অথবা শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে যাওয়া। শিক্ষার্থীরা কিন্তু আর শিক্ষাঙ্গনে ফিরে যাবে কিনা একটা সন্দেহ আছে। আপনার এই যে একটা ছেলের সাথে হঠাৎ করে আমার একটা পত্রিকা অফিসে দেখা হলো, সে একদম হালকা পাতলা মানে একটা পিচ্ছি, সে বলে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে আমি সেখানে প্রতিনিধি। তো তোমার কাজ কি? বলে যে আমার কাজ হলো যে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করি। তো আমি বললাম তাহলে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এসবি আছে, ডিএসবি আছে, তারপরে আপনার আইবি আছে, সিআইডি আছে, এগুলো সব বন্ধ করে তোমাদেরকে দায়িত্ব দেওয়া দরকার। 2 দিন আগে সে গুলশানে চাঁদাবাজি ধরা পড়লো, এবং তার আপনার রিক্সাওয়ালার ছেলে আপনার সে ঘরের মধ্যে বিল্ডিং তুলতেছে, এবং 5 কোটি টাকার আপনার 5 কোটি টাকার চেক পাওয়া যাচ্ছে, 2.5 কোটি টাকার চেক পাওয়া যাচ্ছে। দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেব? উনি কি বুঝতে পারছেন না যে একটা প্রজন্মকে উনি ধ্বংস করে দিচ্ছেন? একটা প্রজন্মকে উনি ধ্বংস করার জন্য উনি একটা কারিগর হিসাবে একটা ভূমিকা পালন করছেন। ওনার তো বোঝা দরকার, এবং ওনার আশেপাশে যারা আছেন তাদেরকেও ওনার বোঝা দরকার। এখন দেখুন এখানে কিন্তু আপনার এই যে সরকারের মধ্যে একদম মানে পরিচিত স্বৈরাচারের সমস্ত লোকজন কিন্তু ঘিরে বসে আছে, এবং তারা কিন্তু একদম ইউনুসপন্থী হয়ে একটা ভাব দেখাচ্ছে, এবং তাদেরকে সরাচ্ছে না। এই কারণে যে তারা যদি সরে যাওয়ার পরে যদি সেখানে আরেকজন আসে, সে যদি বিএনপির প্রতি সহানুভূতিশীল হয়, সে যদি গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল হয়, সে যদি নির্বাচিত সরকারের প্রতি সহানুভূতিশীল হয়, যে কারণে কিন্তু আপনার পুরো প্রশাসন যন্ত্রটাকেই কিন্তু তিনি কিন্তু সেভাবে আপনার নাড়া দিতে সাজাতে পারেন নাই। এটা ওনার একটা চরম ব্যর্থতা। যে ফ্যাসিবাদের উত্থানটা আপনার 1 বছরের মধ্যে তো ফ্যাসিবাদ উত্থান হওয়ার কোনো কথা ছিল না। এটা আমাদেরই একটা ব্যর্থতা। আমাদের মধ্যে ঐক্যতে ফাটল ধরিয়েছে, এবং ফাটল ধরানোর জন্য একটা অংশ চেষ্টা করছে, এবং আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা সেটা ফাঁদে পা দিয়েছি। আমরা মনে করি যে আমি ডে 1 থেকে বলেছি যে এই অভ্যুত্থানের পরবর্তীকালে আপনার ছাত্র সংগঠনের নেতাদেরকে, অথবা অভ্যুত্থানের সাথে জড়িত যেই আপনার ছাত্র নেতারা, তারা সরকারে অংশগ্রহণ করা তাদের উচিত হয়নি। তারা সেই সরকারের অংশ হিসাবে আপনার রয়ে গেছেন, এবং সে সরকারের একটা প্রভাবিত করার চেষ্টা করছেন, একটা রাজনৈতিক দল গঠন করেছেন। যদিও রাজনৈতিক দল গঠন করতে গিয়ে আপনার বাংলাদেশে কোনো বাধা নেই, গণতন্ত্রের শতফুল আমরা ফুটতে দিতে রাজি আছি, কিন্তু সব সার্বিক বিষয় মিলে আমার মনে হচ্ছে যে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। যে ঐক্যটা আমাদের মধ্যে সুদৃঢ় হওয়ার কথা ছিল, সেই ঐক্যটা আমাদের মধ্যে নেই। আমরা 5 তারিখে আমরা ফ্যাসিবাদ পতনের দিবস উদযাপন করব, কিন্তু তার আগে আপনাকে মানে মনে রাখতে হবে কি পরিমাণ রক্ত আমাদের গিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াসিম ঘর থেকে বেরিয়ে আসার সময় বলে এসেছে যে আজকে ঘরে নাও ফিরতে পারে। আবু সাইদ কীভাবে বুক চিতিয়ে দিয়েছে। আজকে শহীদ ফাইজারের চেহারা যখন মনে আসে তখন রাতে কিন্তু আমাদের ঘুম হয় না। আপনার এখানে আপনার আনাফ যে চিঠিটা লিখে গেছে যাত্রাবাড়ি, 8 বছরের একটা ক্লাস 8-এর একটা ছাত্র যে লিখে গেছে যে আমার ভাইরা শহীদ হচ্ছে, আমরা বিকলাঙ্গ লোক ছাত্ররা মানে রাস্তায় নেমেছে, আমি ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য আমি আপনার নামছি, যদি আমার জীবন চলেও যায় তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই যে আমাদের জনগণের ছাত্র জনতা
কৃষক শ্রমিকের যে একটা স্পিরিট, এই স্পিরিটকে আমরা ব্যর্থ দিয়ে দিতে পারি না। আমরা কিন্তু অভ্যুত্থানটা দিনে দিনে হয় না, যুগে যুগে হয় না, অভ্যুত্থানটা হয় এবং অভ্যুত্থানটা এমনভাবে অভ্যুত্থান হয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের একটা ধস নামানো একটা পরাজয় হয়েছে, প্রত্যেকে পালিয়ে গেছে এবং সেখান থেকে এখন ফ্যাসিবাদ যে চাড়া দিয়ে উঠছে। আজকে তো দেখছেন যে বসুন্ধরা এখান থেকে প্রায় 300 জনের মতো গ্রেপ্তার করেছে, সেনাবাহিনীর একজন মেজরও তাদেরকে ট্রেনিং দিচ্ছে নাশকতা ব্যাপারে, তারপর টার্গেট কিলিংয়ের ব্যাপার নিয়ে নামছে, আইনশৃঙ্খলার চরম অবনতি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করতে ডক্টর ইউনূস সাহেবের সমস্যাটা কি, আমি যদি আরেকবার দেখা পাই তাহলে ওনাকে জিজ্ঞাসা করব যে আপনার সমস্যাটা কোথায়, আপনি ওনাকে পরিবর্তন করছেন না কেন? ওনার জায়গায় আরেকটু মানে কম বয়সের কর্মঠ দক্ষ দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত এবং আপনার কমিটেড এরকম একজন লোকের দরকার। এটা হচ্ছে না, যে কারণে ফ্যাসিবাদের মাথা চাড়া দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও আমরা কিন্তু জাতি হিসাবে আমরা কিন্তু পুনরায় কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা সেই ফ্যাসিবাদকে মোকাবেলা করব। এই ফ্যাসিবাদকে আপনার উত্থানের জন্য আমরা আপনার ফ্যাসিবাদ পতনের 2 দিন পরে দেখলাম যে একটা রাজনৈতিক দলের পক্ষে থেকে বলা হচ্ছে যে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষণে ক্ষণে তারা রূপ বদলাচ্ছে এবং তারা আপনার জাতিকেও বিভ্রান্ত করছে। সব মিলিয়ে আপনার ঐক্য বিনষ্টকারীকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছি। আমরা বাকি বিএনপির নেতৃত্বে যদি অন্যান্য সকল রাজনৈতিক দলকে ধারণ করে যদি একটা মহা ঐক্য করা যায় এবং আগামী নির্বাচনে যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অ্যাকোমোডেট করে একটা সুন্দর একটা জাতীয় সংসদ গড়া যায় এবং সেই জাতীয় সংসদের নেতৃত্বে যদি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা শপথবদ্ধ হই, সেটাই হবে আমাদের মহান অঙ্গীকার এবং ফ্যাসিবাদকে দূর করার জন্য সেটাই হবে যে আমাদের একমাত্র পাথেয়।